অধিকাংশ মাদ্রাসার ছাত্র ছাত্রী শিক্ষার্থীরা ওলামায়ে কেরামরা তাদের নিজেদের ইতিহাস জানেন না, তাদের আকাবায়ের তাদের মুরব্বীদের অবদান ঐতিহাসিক যে লড়াই, এই লড়াইগুলো সম্পর্কে তারা জানেন না। কোরআন হাদিস পড়ানো এই কারণে আপনাদেরকে হয় না যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, এটা যে কেউ করতে পারে, আমরাও পড়াইতে পারি নামাজ, জিন্সের প্যান্ট পরে স্যুট পরে আমরা নামাজ ইমামতি করছি, এখনও করতে পারবো। তো আপনাদের কাজ তো এইটা না। তাহলে এই যে কলোনিয়াল প্রজেক্ট আকারে আলিয়া মাদ্রাসার প্রজেক্টটা কী ছিল দেখেন, এবং উইলিয়াম বেল যারা সিলেবাস প্রণয়ন করেছে দেখেন যে আপনার এই যে হেদায়া আর নেহায়া যে ফতোয়ার বই ফিকের বইতে, সেখানে দেখবেন যে ক্রিটিক্যাল অনেক চ্যাপ্টার ইসলামের ইতিহাসে পড়ানোই হয়নি, জিহাদের চ্যাপ্টার নাই, লড়াই সংগ্রামের জায়গা নাই, কারণ এটা পড়লে তো আবার ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করবে, সংগ্রাম করবে। এই যে দেওবন্দের অ্যাগেনস্টে আলিয়ারকে একটা কলোনিয়াল প্রজেক্ট আকারে তৈরি করা হয়েছে, এর মানে এটা বলছি না যে আজকের আলিয়া মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, বাট এই যে হিস্টোরিক্যাল যে ট্র্যাজেক্টরিগুলো আছে, এই কর্নারগুলো তো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, কারণ এই রাষ্ট্র প্রকল্পে তো আমরা ঢুকেছি, আমাকেই তো রাষ্ট্র আকারে সার্ভাইভ করতে হবে। এবং সেখানে যে আমরা সবাই নাগরিক, এই সবাই নাগরিক সত্তায় প্রস্ফুটিত হবার যে লড়াই, সেই লড়াইটা হচ্ছে আজকের যারা মাদ্রাসায় পড়ছেন তাদের লড়াই। এই লড়াইতে মনে রাখবেন, আপনার পাশে অন্যরা তখন দাঁড়াবে যখন আপনি নিজে শক্তিশালী হবেন। ছোটবেলায় বাড়িতে গরম ভাতের সাথে যে ঘিয়ের ঘ্রাণ পেতেন, সেই স্বাদ কি আজও মনে পড়ে? আপনার সেই স্মৃতি আর স্বাদ ফিরিয়ে দিতে আমরা নিয়ে এসেছি পাবনার বিখ্যাত দানাদার ঘি। প্রতিটি ফোঁটা ঘি আমরা তৈরি করি নিজস্ব তত্ত্বাবধানে, একদম ঘরোয়া ও স্বাস্থ্যসম্মত উপায়। আজই অর্ডার করুন। অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা আনুর প্রোডাক্টসের ফেসবুক পেজে মেসেজ করুন। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। যে স্বাধীন বাংলাদেশে একজন নাগরিক সত্তাকে অস্বীকার করে তার দাড়ি, তার টুপি, তার জুব্বা, সে কী ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, তার একটা আলাদা শ্রেণী চরিত্র তৈরি করা হয়েছে, একটা কাস্টমাইজ আইডেন্টিটি তৈরি করা হয়েছে, যাকে আজকে আমরা সুন্দর করে মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার মোহতামিম, শিক্ষার্থী, ইমাম, খতিব, এই যে নামগুলোতে তাকে আমরা ডাকছি, এটা কিন্তু একটা কাস্টমাইজড আইডেন্টিটি। এবং এই কাস্টমাইজড আইডেন্টিটি একটা রাষ্ট্র তখনই করে যখন তাকে হত্যাযোগ্য করতে হয়। আদারওয়াইজ রাষ্ট্রের সাথে তার পুরো জনগোষ্ঠীর সম্পর্কের জায়গা একটাই, সে এই রাষ্ট্রের নাগরিক। সে লুঙ্গি পরে হাঁটে, সে কি জেলে, সে কি মাছ ধরে, সে কি মাটিতে কাজ করে, সে কি শ্রমজীবী মানুষ, সে কি সুটকোট পরে হাঁটে, সে কি রাজনীতি করে না, সে যাই হোক, তার সাথে এই রাষ্ট্র প্রকল্পের একমাত্র সত্তার সম্পর্ক হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট, সে নাগরিক। তাহলে প্রশ্ন হচ্ছে, আজকে কেন মাদ্রাসা আকারে তাকে আমাকে পাঠ করতে হচ্ছে? এবং এটা কি নতুন ফেনোমেনা? এবং এই ফেনোমেনাকে যদি আমরা না বুঝি, তাহলে এই শ্রেণী চরিত্র যারা চাপিয়ে দিয়েছে, তারা যে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো, ইসলামোফোবিক কাঠামো মেনটেন করছে এবং এটা এখনও চালিয়ে যাচ্ছে, সেই লড়াইয়ের জায়গায় গোড়াতে আমরা ঢুকতে পারবো না। আপনারা হয়তো অনেকে মুভিটা দেখে থাকতে পারেন, অ্যান্থনি কুইন সম্ভবত এটাতে অভিনয় করেছেন, লায়ন অফ দ্য ডেজার্ট, লিবিয়ার স্বাধীনতা সংগ্রামের আন্দোলন নিয়ে একটা মুভি করেছিল আপনার হলিউড থেকে। সেখানে মূল যে চরিত্রটা ছিল, যারা দেখেন নাই তাদেরকে অনুরোধ করব তারা দেখবেন। ওমর মুখতার যেই ক্যারেক্টারটা ছিল, ওমর মুখতার, যিনি লিবিয়ার স্বাধীনতা আন্দোলনে ইতালির বিরুদ্ধে লড়াই করেছেন এবং এই আন্দোলনে উনি শেষ পর্যন্ত ফাঁসির মঞ্চে পর্যন্ত গেছেন। এবং এই লড়াইটা এত প্রকট হয়েছে যে পরবর্তীতে ইটালিকে সেই লিবিয়া থেকে উজ্জ্ব করে চলে আসতে হয়েছে। ইটস এ ডিউরিং দ্য কলোনিয়াল এরা, আমরা 1950s আগের কথা বলছি আর কি। এই ওমর মুখতারের যে ক্যারেক্টারটা দেখেন, যে সিম্পলি সে একজন, আজকে আমরা যেগুলোকে মক্তব বলি, আমরা ছোটোবেলাতে যেগুলোতে পড়েছি, আমাদেরকে যারা আলিফ বা তাসা পড়িয়েছেন, কোরআন তেলাওয়াত শিখিয়েছেন, সেই শ্রদ্ধাবনত হয়ে যাওয়ার মতো সেই আলেম সমাজ, সেই মাদ্রাসা শিক্ষকদের, উনি একজন মক্তবের শিক্ষক ছিলেন। এবং কিভাবে একজন মক্তবের শিক্ষক রেভলিউশনারি হয়ে উঠলেন, কারণ ওনার সামনে উনি দেখতে পেয়েছেন যে লিবিয়ান সোলজাররা এসে কিভাবে মেয়েদেরকে অসম্মানিত করেছে, মা বোনদের লাশ কেটে ফেলেছে, শত শত হাজার হাজার পুরুষকে হত্যা করেছে, মাদ্রাসাতে ঢুকে, মক্তবে ঢুকে ছাত্র ছাত্রীদেরকে লাশ বানিয়ে দিয়েছে।
এই যে রেভলিউশনারি আইডিয়া ওমর মুক্তারের কাছ থেকে দেখলাম এই মুভিটাতে, এটা কি এই সাবকন্টিনেন্টে দেখি নাই আমরা? আসিরা আনে মাল্টা একটা বিখ্যাত বই আছে, উর্দু ভাষায় লেখা অরিজিনালি, আমরা ইংরেজিতে পড়েছি, প্রিজনার্স অফ মাল্টা। সেখানে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারত উপমহাদেশে যে সকল ওলামায়ে কেরামরা আন্দোলন করেছেন, তেহরিকে রেশমি রুমাল, সে যে বিখ্যাত রেশমি রুমাল আন্দোলন যেটা ছিল, এবং এই বড় বড় ওলামায়ে কেরামদেরকে, ওলামায়ে দেওবন্দ থেকে শুরু করে ওলামায়ে না লখনৌ এবং আরও আলিগড় আন্দোলনের যারা বড় বড় আলেমরা ছিলেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আন্দাবার, নিকোবর, তারপরে হচ্ছে মাল্টার বিভিন্ন জায়গাতে নিয়ে যে কি অমানবিক নির্যাতন করা হয়েছে। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান থেকে শুরু করে আসাদ মাদানী রাহমাহুল্লাহ থেকে শুরু করে শত শত ওলামায়ে কেরামদেরকে গ্রেফতার করেছে। কেন? শুধুমাত্র গান্ধীজি কয়টা রোজা রাখছেন, উপবাস করছেন, আর বিভিন্ন জায়গায় গিয়ে অনশন করছেন, আর ব্রিটিশ বিরোধী আন্দোলন সফল হয়ে গেছে? মানে হোয়াট এ ন্যারেটিভ হ্যাজ বিন টট থ্রু জেনারেশনস। এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের, আজাদির আন্দোলনের ফ্রন্ট লাইনার ছিলেন হচ্ছে ওলামায়ে কেরামরা, এবং এই ওলামায়ে কেরামরা হচ্ছে সর্বোচ্চ পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন। এখনও ভারতের দিল্লি গেটেই দেখবেন ভারত উপমহাদেশের স্বাধীনতা আজাদির লড়াইতে যারা শহীদ হয়েছেন 93,000 শহীদের তালিকা করা আছে, তার ভিতরে 65,000 কাছাকাছি হচ্ছে মুসলমান ওলামায়ে কেরাম। আজাদির আন্দোলনের পরে দেখবেন এইখানে আপনার 1857-তে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিরুদ্ধে প্রথম সিপাহী বিদ্রোহ হয়, আজাদির আন্দোলন ফার্স্ট অর্গানাইজড মুভমেন্ট হয়, আমাদের এই বুড়িগঙ্গার তীর ধরে কোনো দিন হাজার হাজার আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আম গাছের সাথে নাড়ায়। সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে আপনার ট্যাঙ্কের মুখে, চীনের সাথে বিভিন্ন ফ্রন্টে যখন ব্রিটিশরা যুদ্ধ করছিল, যে সকল ওলামায়ে কেরামদেরকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে কামানের মুখে রেখে গুলির মতো করে, মিসাইলের মতো করে ছুঁড়ে মেরেছে, শত শত হাজার হাজার। তাহলে সেই ওলামায়ে কেরামদের আজাদির লড়াইতে এত অবদান থাকার পরেও তাদের ব্যাপারে কোনো বক্তব্য নাই কেন? আমাদের ইতিহাস, আমরা সোকল ইতিহাসের বই সাবজেক্ট আকারে যেগুলো পড়েছি, পাঠ করেছি, সেগুলোতে এগুলো নাই কেন? তাহলে আজকের মাদ্রাসা শিক্ষার্থীদেরকে জুলাই আন্দোলনের অংশগ্রহণে মধ্য দিয়ে এমন একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে ইউ আর নোবডি, তুমি আসলে কিছুই ছিল না, তুমি যেহেতু এই 80-90 জন 100+ তোমরা গত জুলাই আন্দোলনে লড়াই করেছো, শহীদ হয়েছ, তাই আমরা বোধ করছি তোমাদেরকে একটা সান্ত্বনা পুরস্কার হিসাবে একটা ব্রোঞ্জ মেডেল দেওয়া দরকার। লড়াইটা এবং রিকগনিশনটা কিন্তু সেই জায়গায় নিয়ে গেছে। অতএব এই স্বীকৃতিটা কিন্তু মাদ্রাসার এবং শিক্ষার্থী শিক্ষক যারা আছেন তাদের খুশি হবার কোনো কারণ নাই। গ্র্যাজুয়ালি আপনাকে আবার ডাস্টবিনে নিয়ে যাবে, প্রসেস কিন্তু তাই। হত্যাযজ্ঞ করবে, ডাস্টবিনে নিয়ে যাবে, যখন ন্যারেটিভের বিপদে সে পড়বে ডাস্টবিন থেকে উঠায়া একটু অক্সিজেন নিতে দেবে আপনাকে, যে না না আপনাকে তো মেরে ফেলা হচ্ছে না, তো আপনাকে তো শ্বাস নিতে দেওয়া হচ্ছে, আপনার হাত পাও বেঁধে রাখা হয়েছে, কিন্তু পানি তো আমরা কমিয়ে রেখেছি যেন আপনি দমটা নিতে পারেন। অতএব এই যে একটা মূলধারার আজাদির লড়াইতে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে সাইডলাইনে রেখে যে একটা লড়াই, রাষ্ট্র প্রকল্পের আন্দোলন, সংগ্রাম তৈরি করা হচ্ছে, তার মধ্য দিয়ে হচ্ছে একটা কলোনিয়াল প্রকল্প আছে, এবং এটাই হচ্ছে ওয়েস্টার্ন কলোনিয়াল প্রজেক্ট, যে মূলধারাকে সাইডলাইনে রেখে একটা আরোপিত নাস্তিক্যবাদ, সুশীল বাঙ্গু এলিটদেরকে প্রমোট করার মধ্য দিয়ে একটা রাষ্ট্র প্রকল্পকে দেখানো যে এই রাষ্ট্রটা নেভার এক্সিস্টেড। আমরা এই মাটির সন্তানরা প্রথম রাষ্ট্র প্রকল্পে ঢুকলাম কখন? গত শতাব্দীতে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছে এইখানে, এই এলাকাতে, এইসব এলাকাতে। প্রথম কনফারেন্স অল ইন্ডিয়া এডুকেশন কনফারেন্সে সারা ভারতবর্ষের ওলামায়ে কেরামরা এখানে এসেছিলেন। পরবর্তীতে ওনারা সিদ্ধান্ত নিয়ে মুসলিম লীগ করলেন কংগ্রেসের কাউন্টার ইসলামোফোবিক ন্যারেটিভ ডিল করবার জন্য। তার পরবর্তীতে আমরা দেখলাম বঙ্গভঙ্গ হয়েছে এখানে প্রশাসনিক বেনিফিট দেবার জন্য 6-এ, যেটা রদ করা হলো 1911-তে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, নবাব সলিমুল্লাহর লড়াই। প্রত্যেকটা জায়গাতে দেখবেন এই ফিগারগুলোকে নাই করে দেওয়া হয়েছে। এবং দেখেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কারা ছিল? মানে এই ট্র্যাজেক্টরি যদি না বুঝেন তাহলে ফ্যাসিস্ট রাষ্ট্র প্রকল্প বুঝবেন না। আওয়ামী লীগের 2 জন প্রতিষ্ঠাতা সভাপতি যারা 10-20 বছর দায়িত্বে ছিলেন তারা দেওবন্দের আলেম ছিলেন, মাওলানা ভাসানী এবং তারপরে হচ্ছে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ।
এবং আব্দুর রশিদ তর্কবাগী শুধু দেওবন্দের আলেম না, বিখ্যাত সিরাজগঞ্জের সলঙ্গাম আন্দোলনে যার নেতৃত্বে শত শত মানুষ শহীদ হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনে। তাহলে আওয়ামী ফ্রেমটাকে দেখেন, যেই ফ্রেমটার ভিতরে যে হিস্ট্রি ছিল সেই হিস্ট্রিটাকে আলাদা করে ফেলা হয়েছে। একটা প্রো ইন্ডিয়ান দিল্লির ন্যারেটিভের সাথে যায়, শেখ মুজিবকে ঠিক সেইভাবে কাস্টমাইজ করে বাংলাদেশের নেতা আকারে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। তাহলে আজকের যখন আমরা মাদ্রাসার ছাত্রদের অবদান নিয়ে কথা বলছি, ইনফ্যাক্ট আমরা ফোকাস দেবার চেষ্টা করছি আপনাদের করণীয় সম্পর্কে। অধিকাংশ মাদ্রাসার ছাত্র ছাত্রী শিক্ষার্থীরা, ওলামায়ে কেরামরা তাদের নিজেদের ইতিহাস জানেন না, তাদের আকাবায়ের, তাদের মুরব্বীদের অবদান, ঐতিহাসিক যে লড়াই, এই লড়াইগুলো সম্পর্কে তারা জানেন না। কোরআন হাদিস পড়ানো এই কারণে আপনাদেরকে হয় না যে আপনারা ৫ ওয়াক্ত নামাজ পড়াবেন, এটা যে কেউ করতে পারে, আমরাও পড়াইতে পারি নামাজ। জিন্সের প্যান্ট পরে স্যুট পরে আমরা না নামাজ ইমামতি করছি, এখনও করতে পারবো। তো আপনাদের কাজ তো এইটা না। তাহলে এই যে মানে কলোনিয়াল প্রজেক্ট আকারে আলিয়া মাদ্রাসার প্রজেক্টটা কি ছিল দেখেন। এবং উইলিয়াম বেল যারা সিলেবাস প্রণয়ন করেছে দেখেন যে আপনার এই যে হেদায়া আর নেহায়া যে ফতোয়ার বই, ফিকের বইতে, সেখানে দেখবেন যে ক্রিটিক্যাল অনেক চ্যাপ্টার ইসলামের ইতিহাসে পড়ানোই হয়নি। জিহাদের চ্যাপ্টার নাই, লড়াই সংগ্রামের জায়গা নাই, কারণ এটা পড়লে তো আবার ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করবে, সংগ্রাম করবে। এই যে দেওবন্দের অ্যাগেনস্টে আলিয়ারকে একটা কলোনিয়াল প্রজেক্ট আকারে তৈরি করা হয়েছে, এর মানে এটা বলছি না যে আজকের আলিয়া মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, বাট এই যে হিস্টোরিক্যাল যে ট্র্যাজেক্টরিগুলো আছে, এই কর্নারগুলো তো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, কারণ এই রাষ্ট্র প্রকল্পে তো আমরা ঢুকেছি, আমাকেই তো রাষ্ট্র আকারে সার্ভাইভ করতে হবে। এবং সেখানে যে আমরা সবাই নাগরিক, এই সবাই নাগরিক সত্তায় প্রস্ফুটিত হবার যে লড়াই, সেই লড়াইটা হচ্ছে আজকের যারা মাদ্রাসায় পড়ছেন তাদের লড়াই। এই লড়াইতে মনে রাখবেন, আপনার পাশে অন্যরা তখন দাঁড়াবে যখন আপনি নিজে শক্তিশালী হবেন। দুর্বলের পাশে কেউ দাঁড়ায় না, এটা পৃথিবীর ইতিহাস। অতএব আপনি যেটা জানেন না এটা আপনার মূর্খতা, এবং আপনার মূর্খতার সঙ্গী হবার জন্য কেউ আপনার সাথে লড়াই করতে আসবে না। আপনার সাথে লড়াই তখনই করতে আসবে যখন আপনি আপনার ইতিহাস জানবেন, কনফিডেন্টলি সেটা বলতে পারবেন, অ্যাকনলেজ করতে পারবেন, সেইটাকে কেন্দ্র করে আপনি আপনার রাষ্ট্র প্রকল্পের লড়াই এগিয়ে নিয়ে যেতে পারবেন। তখন হচ্ছে দেশবাসী, জনগণ সবাই আপনার পাশে এসে দাঁড়াবে। আপনি ভিকটিম কার্ড খেলতে পারবেন না, ভাই আমারে সবাই মারে, আমারে ডাকলে আমারে হুজুর ডাকে, আমারে দাড়িওয়ালা হুজুরওয়ালা বলে, জুব্বওয়ালা বলবে এগুলো। কারণ আপনাকে প্রমাণ করতে হবে যে ইউ আর ফিট টু সার্ভাইভ অ্যান্ড গভর্ন। এটা অন্য কেউ প্রমাণ করে দিতে পারবে না, এটা আপনার লড়াই। তা আজকে এইখানে জুলাই সনদের এই জায়গাটাতে এসে আমাদের নতুন করে এই তর্কগুলো তুলতে হচ্ছে ইতিহাসের ক্যানভাসকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আসলে আপনারা কারা। আপনারা হয়তো ছোটবেলায় গল্প শুনেছেন যে সিংহী মা বাচ্চা হওয়ার পরে সে বনে গেছে শিকার করতে। তো কয়েকটা বিড়াল আসছে ছোট ছোট বাচ্চাদের সাথে খেলতে। তো খেলতে খেলতে সিংহের বাচ্চাগুলা বিড়ালের সাথে সাথে বাড়িতে চলে গেছে, মালিকের কাছে চলে গেছে। এবং ওই সিংহের বাচ্চাগুলো তারপর থেকে বিড়ালের সাথেই বড় হয়েছে। বড় হবার পরে বহুদিন পরে একদিন সিংহী মা দেখে তার বাচ্চাগুলা বিড়ালের মতো ম্যাও ম্যাও করে। ও গর্জন করতে পারে না, ও এক লাফে 23 হাত লুটতে পারে না একটা হরিণ ধরবার জন্য। তখন সিংহী মা যেটা করেছে, তার বাচ্চাটাকে তুলে এনে পানির পাশে নিয়ে গেছে, নিয়ে পানিতে ওকে দেখাইছে, তুই পানির দিকে তাকা, তোরে দেখতে কেমন লাগে। আর বিড়ালটাকে দেখাইতেছে যে ওই বিড়ালটাকে দেখতে কেমন লাগে, বোঝানোর চেষ্টা করতেছে যে তুমি আসলে কে, ডু ইউ রিয়েলি নো হু ইউ আর। তাহলে যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের পুরো উপমহাদেশে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে আজকে পরিচয় সংকট নিয়ে কথা বলতে হচ্ছে, তাদের রিকগনিশন নিয়ে কথা বলতে হচ্ছে, তার যোগ্যতাকে ক্লেম করতে হচ্ছে। তার চাকুরির বাজার সংকুচিত করতে 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 তাকে মক্তবের মাদ্রাসা শিক্ষক বানায় ফেলেছে। এইটা তো ওলামায়ে কেরামদের ঐতিহাসিক জব ছিল না? আমাদের ক্লাসিক্যাল আমরের ওলামায়ে কেরাম তো কেউ মসজিদের ইমামতি করতেন না, খতিবগিরি করতেন না, এটা তাদের জব ছিল না। আবু হানিফা কি মসজিদে ইমামতি করতেন? ফকিরা কারা? বড় বড় মুহাদ্দিসরা যারা ছিলেন, এরা কে? এরা তো সব বড় বড় ব্যবসায়ী ছিল, জমিদার ছিলেন, ব্যবসা ছিল, আপনার উট চড়াইতেন, নিজেদের পরিবারের সহায় সম্পত্তি ছিল। তাহলে মনস্তাত্ত্বিকভাবে আপনাকে কোথায় নামিয়ে দেওয়া হয়েছে? যেই শ্রেণী কাস্টমাইজড হয়ে এমন একটা জায়গায় আসছে যে আর লড়াইয়ের জন্য এখন ফিট না। তাই এই জন্য আজকে
নফেল ভাই কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে আমাদের করণীয় অংশটা নিয়ে আমাদের এখন বেশি আলাপ তুলতে হবে। তা না হলে গরুর মতো আমরা শুধু ওই ৭১-এর ক্লাসিক্যাল যে জাবর কাটার সমস্যায় পড়ে যাব, সংকটে। এই জন্য আমাদের আজকের লড়াইটা হচ্ছে আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাকে ইতিহাসের সাথে কানেক্ট করা, যে আমার এই মাটির রাষ্ট্র প্রকল্পের সাথে আমার পূর্বপুরুষের ঐতিহাসিক সম্পর্কটা কোথায়, এবং এই ঐতিহাসিক সম্পর্কের জায়গায় আমার লড়াইটা কোথায়, তাদের কন্ট্রিবিউশনটা কোথায়। তারা কি শুধুমাত্র নামাজ পড়ে জুব্বা পরে হয়েছে, বিখ্যাত হয়েছে, না তারা সমাজকে নেতৃত্ব দিয়েছে গ্লোবাল এম্পায়ারকে ফেস করে? কোথায় করেছেন তাদের সে লড়াইটা? শত শত হাজার হাজার বছরের লড়াই। তাই আমরা চাইবো আজকের এই জেনারেশনের যারা তরুণ ওলামায়ে কেরামরা আছেন, তারা নতুন করে ইতিহাসের সাথে নিজেদেরকে কানেক্ট করবেন, রাষ্ট্র প্রকল্প আকারে আমার সার্ভাইভ করবার জায়গাতে আপনাদের অবদান, কন্ট্রিবিউশন এবং কোর্স অফ অ্যাকশন ঠিক করবেন, এবং জাতিকে জানাবেন যে আসলে আপনারা কারা, কাদের সন্তান আপনারা। আমাদেরকে ঘুম পাড়ানির গান শোনানো হয়েছে বাংলাদেশে, যুদ্ধের গান শোনানো হয় নাই। আমাদের মায়েরা এরকম কাব্য বলতে পারে নাই যে আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের গল্পটা কি ছিল, আমরা কোথায় কোথায় লড়াই করেছি, কিভাবে আমাদের উপনিবেশবাদ বিরোধী ১৯০ বছরের লড়াই ছিল, কিভাবে জমিদারদের শোষণ শাসনের বিরুদ্ধে আমাদের প্রজারা লড়াই করেছে একসাথে কাঁধে কাঁধ রেখে। সেই গল্প কবিতাগুলো আজকে আমাদের মধ্যে নাই। অতএব সেই জায়গায় হচ্ছে আপনাদের লড়াই, যে আপনারা কিভাবে এই লড়াইয়ের যে ঐতিহাসিক ট্র্যাজেক্টরি আছে এইটাকে কেন্দ্র করে আগামী দিনের রাষ্ট্র প্রকল্প গড়বেন, বাংলাদেশটা যেন সবার রাষ্ট্র হয়। এবং আপনাদের এই লড়াইটা, করণীয়টা আজকে আরও বেশি অ্যাসার্টিভ হইতে হবে, বিকজ বিজেপি ইজ নকিং ইউর ডোর। ভারত উপমহাদেশের সবচেয়ে ফ্যাসিস্ট আইডিওলজি, বিজেপি ইজ নট এ পলিটিক্যাল পার্টি, ইটস এ ফ্যাসিস্ট আইডিওলজি। এইটাও ইউরোপে, আমেরিকাতে আমরা যেভাবে বলি যে লেবার পার্টি লুজ করছে, কনজারভেটিভরা ক্ষমতায় আসছে, রিপাবলিকানরা মিড টার্মে হেরে গেছে, ডেমোক্রেটরা ক্ষমতায় আসছে, খ্রিস্টান ডেমোক্রেটদের হারায় গ্রিন পার্টি ক্ষমতায় আসছে, এই আলাপের মধ্যে বিজেপি ফিট ইন করে না। কিন্তু প্রত্যেক দিন দেখবেন টকশো নিউজে এই প্রশ্নটাকে এমনভাবে ফ্রেম করা হচ্ছে অ্যাজ ইফ ইট ইজ এ নর্মাল ব্যাপার, যে একটা পলিটিক্যাল পার্টি আগে ক্ষমতায় ছিল, নতুন একটা পলিটিক্যাল পার্টি আজ আসছে। নো, অফকোর্স নট। বিজেপি ইজ নট এ পলিটিক্যাল পার্টি, ইটস এ ফ্যাসিস্ট আইডিওলজি। যে অন্যকে বিশ্বাস করে না, যে অন্যের অস্তিত্বে বিশ্বাস করে না, যে বাংলাদেশের মানচিত্রে বিশ্বাস করে না, এই সাবকন্টিনেন্টের আশেপাশের সার্কের হিমালয় থেকে শুরু করে হিন্দুকুশ হয়ে ভারত মহাসাগর পর্যন্ত কোনো রাষ্ট্রের অস্তিত্বে বিশ্বাস করে না, এমন একটা আইডিওলজি, হিন্দুত্ববাদ অখণ্ড ভারত, এর বাইরে সে কোনো সত্তাকে বিশ্বাস করে না, স্বীকার করে না, এমন একটা পলিটিক্যাল ফ্যাসিস্ট গভর্নমেন্ট আসছে আপনার সীমান্তে, দুই সীমান্তে, ইস্টার্ন সীমান্তে আসামে এবং ওয়েস্টার্ন সীমান্তে। ভারতের ২৮টা রাজ্যের ভিতরে ইতিমধ্যে ২১টা তারা দখল করে নিয়েছে। ভারত ভাঙার জন্য বিজেপি আর মোদি এনাফ, কিন্তু আমরা আমাদের হিস্টোরিক্যাল রোল প্লে করতে পারছি কিনা? যেই হিন্দুস্তান নামক রাষ্ট্র রক্ত দিয়ে মুসলমানরা তৈরি করেছে, আজকে সেখানে তাকে অপর করে ফেলা হচ্ছে, তাকে মসজিদে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না। এর মধ্যে ৮০০-র উপরে মসজিদ, মাদ্রাসা, মিশনারি, স্টেট, ওয়াফ, কবরস্থান ধ্বংস করে দেওয়া হয়েছে, নাই করে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে দেখেছেন পশ্চিমবাংলায় কি করছে, মুসলমানদের হিস্টোরিক্যাল পার্ক, উদ্যান, মসজিদ সব কিছুকে ইতিমধ্যে হাত দেওয়া শুরু করেছে, বুলডোজার দিয়ে ধ্বংস করা শুরু করেছে। তারা নতুন করে এখানে একটা কাশ্মীর এবং গাজার প্রোটোটাইপ তৈরি করছে। অতএব আজকের এই রিয়েলিটিতে ওলামায়ে কেরাম, আকাবের যারা আছেন, তরুণ ছাত্ররা যারা মাদ্রাসার আছেন, আপনাদের ঐতিহাসিক দায় আগের যে কোনো সময়ের থেকে অনেক বেশি, এবং এই দায় আপনাদেরকে ডিসপেন্স করতে হবে। আসেন সবাই মিলে সে লড়াইটা চালিয়ে যাই। বাংলাদেশ রাষ্ট্র আকারে টিকে থাকবে কিনা তার সব কিছু ডিপেন্ড করছে নাগরিক আকারে আমাদের সম্মিলিত লড়াই, দায় আমরা ডিসপেন্স করতে পারছি কিনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।